বঞ্চিত করা হচ্ছিল, তারা সেই অধিকারের জন্য লড়াইটা করছিলেন, যাতে তাদের মুক্তিটা আসে বা তাদের স্বাধীনতাটা আসে জীবনে। আমাদের সমাজে যে সকল মহামানবেরা মানুষের মুক্তির এই লড়াইটা লড়েছেন, অর্থাৎ যে সংগ্রামটা করেছেন, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1950 সালের 26শে জানুয়ারি ভারতের যে সংবিধান লাগু হয়, সেই সংবিধানের মধ্যে এই যে মহামানবদের কথা আমি বললাম, সেই মহামানবদের যে চিন্তা ভাবনা, যে স্বপ্ন, তার সমস্ত কিছু লিপিবদ্ধ করে গেছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর এই সংবিধানের মধ্যে। কিন্তু বারবার তথাকথিত মনুবাদী সমাজ এই সংবিধানের উপরে আঘাত হেনে চলেছে। গতকালই একটা অনুষ্ঠানে বগুড়াতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের একটা অতি সাধারণ একটা ছেলে, হিরো আলম তার নাম, সে তাকে মারছিল কদিন আগে, তখন সেই মার খেতে খেতে একটা কথা বলছিল যে আর বেশি দিন মার খাতি হবে না, যেভাবে মারছে খুব তাড়াতাড়ি মরে যাব, আগের মারের ব্যথাই যায় নাই, আবার নতুন করে মারার জন্য ওরা তৈরি হচ্ছে। তা সত্যি কথা, আমাদের এই যে সংবিধান, সেই সংবিধানের পরে বারবার তথাকথিত মনুবাদী সমাজ এই আঘাতটা হানছে। আমরা সেই আঘাত প্রতিহত ঠিকমতো করতে পারছি না, কিন্তু সেই চেষ্টা করতে করতে নতুন করে আরো একটা আঘাত তারা হানছে। এই যে গত মাসে অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের 5-7 সদস্যের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা এই সংরক্ষণ বিষয়ক একটা রায় দিয়েছেন। আমি শুরুতেই বলে রাখি, যদিও সংরক্ষণ কথাটা বলছি, কিন্তু সংরক্ষণ তো কোনো দয়ার দান নয়, এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক যোগদান। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতীয় সংবিধানের 15-4 ধারায় শিক্ষাক্ষেত্রে আমাদের যে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে গেছিলেন, অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের। 16-4 ধারায় চাকুরি ক্ষেত্রে সমান সুযোগের যে ব্যবস্থা করে গেছিলেন, এবং রাজনীতির ক্ষেত্রে ভারতীয় সংবিধানে 330 অনুচ্ছেদ অনুযায়ী লোকসভায় যে সুযোগ দিয়েছিলেন, এবং 332 ধারায় বিধানসভায় যাওয়ার জন্য আমাদের তপশিলি মানুষের যে অধিকার দিয়ে গেছিলেন, তার মধ্যে এই রাজনৈতিক অধিকারটা বাদে বাকি যে দুটো অধিকার, শিক্ষার ক্ষেত্রে এবং চাকুরির ক্ষেত্রে, এই যে সংরক্ষণ, সেই সংরক্ষণের অধিকারটার পরে হচ্ছে আঘাত এনেছে এই সুপ্রিম কোর্টের রায়। সেই রায়ে কি বলা হয়েছে এ প্রসঙ্গে বলা ভালো যে 2004 সালে ইভি চেন্নাইয়া বনাম অন্ধ্রপ্রদেশ সরকারের একটা মামলা চলছিল সুপ্রিম কোর্টে। তা সুপ্রিম কোর্টে সেই মামলাটা চলছিল হচ্ছে এই তপশিলি জাতির মধ্যে শুধুমাত্র এসসি, এই রায়টা যেমন এসসি এবং এসটি মিলিয়ে দেওয়া হয়েছে। 2004 সালে শুধুমাত্র বলা হয়েছিল যে ওই মামলায় দাবি করা হয়েছিল যে তপশিলি জাতির মধ্যে উপশ্রেণী গঠন করতে হবে, তৈরি করতে হবে। তা সেই রায়ে 5 সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছিল যে তপশিলি জাতি হচ্ছে একটা হোমোজিনিয়াস প্রকৃতি, অর্থাৎ সমসত্ব প্রকৃতি। অর্থাৎ বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর যখন এই তালিকা তৈরি করেছিলেন শিডিউল কাস্টে, তিনি বলেছিলেন সামাজিকভাবে এদের অবস্থান একই রকম এবং শিক্ষাগতভাবেও এরা পিছিয়ে রয়েছে, তাই তাদেরকে এই তপশিলি জাতির তালিকাভুক্ত করা হয়েছিল এবং এদের প্রকৃতি একই রকমের। তা 2004 সালের যে রায়টা, সেই রায়ে বলা হয়েছিল 5 সদস্যের ডিভিশন বেঞ্চ, তারা বলেছিলেন যে তপশিলি জাতির প্রকৃতি হচ্ছে সমসত্ব, অর্থাৎ হোমোজিনিয়াস, সুতরাং এর মধ্যে কোনো উপশ্রেণী তৈরি করা যাবে না। 2024 সালের আগস্টের 1 তারিখ সুপ্রিম কোর্টের 7 সদস্যের ডিভিশন বেঞ্চ সেই আগের রায়টাকে খারিজ করে দিলেন।
খারিজ করে দিয়ে বললেন শুধুমাত্র তপশিলি জাতি নয়, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এদের মধ্যে উপশ্রেণী অর্থাৎ সাব ক্লাসিফিকেশন করতে হবে। সেটা কিসের ভিত্তিতে হবে? সেটা হবে আর্থিক ভিত্তিতে। কারণ এদের মধ্যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেটা নির্ণয় হবে কিসের ভিত্তিতে? আর্থিক ভিত্তিতে। এবং সেখানটা আরো বলা হলো যে যারা সংরক্ষণের সুযোগ নিয়ে একবারও যদি এই সরকারি চাকুরি পেয়ে থাকে, তাদের যে পরবর্তী প্রজন্ম, ঠিক পরবর্তী প্রজন্ম, তারা আর সংরক্ষণের সুবিধাটা পাবে না। অর্থাৎ আমি যদি চাকরি করি, আমার ছেলে মেয়েরা সংরক্ষণের সুযোগ পাবে না, তার ছেলে মেয়েরা পেতে পারে। আরো একটা কথা বললেন যে এই তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এদের মধ্যে ক্রিমিলিয়ার পদ্ধতি, এটা এই ব্যবস্থাটা চালু করতে হবে। একটা জিনিস ভাবুন, আমার সমাজের যে সকল ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা মানে কোনো ভাইবা দিতে যান, তাদেরকে এখনো বাদ দেওয়া হয় যে বলে সাফিসিয়েন্ট নলেজ নেই, এই অজুহাতে তাদেরকে বাদ দেওয়া হয়। অথচ তাদেরকেই ওনারা আবার ক্রিমি লেয়ারের মধ্যে ফেলে দিচ্ছেন, মানে এরা কিরকম ক্রিম হয়েছে ওদের চোখে। এবার এই যে রায়টা দিয়েছেন, তিনটে জিনিস বললাম আমি, কি কি? সাব ক্লাসিফিকেশন অর্থাৎ উপশ্রেণী তৈরি, দ্বিতীয়টা বললাম যে এক প্রজন্মের যারা চাকরি পেয়েছে তার পরবর্তী প্রজন্ম চাকরি আর পাবে না, আর হচ্ছে এই ক্রিমি লেয়ার পদ্ধতি চালু করে তাদের মধ্যে যারা এগিয়ে আছে অর্থাৎ যে সকল সম্প্রদায় এগিয়ে আছে তাদেরকে প্রয়োজনে সংরক্ষণের বাইরে রাখা হবে। উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির মধ্যে যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়ের মধ্যে নিজেদের লড়িয়ে দেওয়া। এই পশ্চিমবাংলার কথাই বলি, পশ্চিমবাংলায় বিশেষ করে নমশূদ্র, রাজবংশী, পৌন্ড্র, ধোপা আর সরিষাহা সংরক্ষণের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন, তাহলে এই 4-5টা সম্প্রদায় সবচেয়ে বেশি পেয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী এই যে 4-5টা বললাম সম্প্রদায়ের নাম করলাম, প্রয়োজনে এদেরকে এই সংরক্ষণের বাইরে বের করে দিতে পারেন। তাহলে 1 নম্বরই হচ্ছে ওদের উদ্দেশ্য, এই আমাদের যে তপশিলি জাতির মধ্যে যে সম্প্রদায় আছে বা তপশিলি উপজাতির মধ্যে যে সম্প্রদায় আছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয় কি উদ্দেশ্য? সেটা হচ্ছে এই সংরক্ষণের মধ্যে আর্থিক ব্যবস্থাটাকে একটা মাপকাঠি হিসেবে নিয়ে আসা। কিন্তু সেটা তো সঠিক নয়, কারণ সংরক্ষণ যখন দেওয়া হয়, প্রথম সংরক্ষণ দেওয়া হয়েছিল কিসের ভিত্তিতে? যে সামাজিকভাবে যারা পিছিয়ে আছে অর্থাৎ সামাজিক মর্যাদা যাদের নেই এবং শিক্ষাগতভাবে যারা পিছিয়ে আছে তাদের জন্য। তাহলে মাপকাঠি হবে সামাজিক অবস্থান, যেটা সামাজিক মর্যাদাগত দিক থেকে যে অবস্থান সেটা, এবং শিক্ষাগতভাবে পিছিয়ে আছে যারা। কিন্তু ভারতবর্ষে এই যে 76-77 বছর স্বাধীন হয়েছে দেশ, এখনো কি সেই সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটেছে? যারা সংরক্ষণের সুযোগ নিয়ে এই চাকরি বাকরি পাচ্ছে, এখনো কি তাদেরকে ঘৃণার থেকে মুক্তি এসেছে? আসেনি। আমার আগে বেশ কয়েকজন বক্তা এখানটা বক্তব্য রেখে গেছেন, তাদের কথাটাই আপনারা শুনতে পেয়েছেন যে আমার সমাজের যারা চাকরি করে তারা অফিসে গিয়ে এখনো তাদের গালাগাল শুনতে হয় ছোট জাত বলে বা কোটার মাল বলে বা সোনার চামচ বা সোনার টুকরো বলে, এসটিদের সোনার টুকরো, এইভাবেও তাদেরকে ইনসাল্ট করা হয়। আসলে এই যে সংরক্ষণ বা প্রতিনিধিত্ব, এই সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই বলে মুখ বুজে আমার সমাজের মানুষ সেই কথাগুলো হজম করে চলে আসে। কিন্তু প্রথমেই বলি, এই সংরক্ষণ যখন প্রথম, যার মাথাতে প্রথম আসে যে সংরক্ষণের কথা, সেটা হচ্ছে বাবা মহাত্মা জ্যোতিরাও ফুলে। 1882 সালে তিনি তৎকালীন ব্রিটিশ রানীর কাছে একটা চিঠি লিখেছিলেন